আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে হঠাৎ লাইভে চলে আসলাম কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। কারণটা মনে হয় বোঝা যাচ্ছে, আমার পেছনে দেখা যাচ্ছে। সো আমাদের কাজ একটু হুটহাট হয় আর কি। তো যারা তোমরা আমাদের সাথে লাইভে আছো তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আই ওয়েলকাম ইউ অল টু দ্য লঞ্চিং অফ আওয়ার ফার্স্ট ডেডিকেটেড ইংলিশ ভার্সন ব্যাচ। সো ইংলিশ ভার্সন ব্যাচটা কাদেরকে নিয়ে ওপেন করা হচ্ছে? ব্যাচটা ওপেন করা হচ্ছে হলো এইচএসসি 27কে উদ্দেশ্য করে। কারণ অনেকে আমাকে ইনবক্স করেছে, আমাদের সাথে যারা এসএসসি 25-এর এন্ড গেমের সাথে ছিল, ওরাই বলছে যে ভাইয়া যদি ইংলিশ ভার্সনের জন্য একটু আলাদা করে ব্যাচের ব্যবস্থা করেন। কারণ ওরা হচ্ছে আমার সাথে যখন ক্লাস করে তখন ওদের বুঝতে কোনো সমস্যা হয় না, কন্টেন্টগুলো ঠিকই ধরতে পারে, কনসেপ্ট ধরতে পারে, কিন্তু হয়তো বা একটু সমস্যা হয়ে যায় কন্টেন্টের দিক দিয়ে। বিকজ ক্লাসের পরে তো আমাদের অনেক প্রকার স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। সেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো যেহেতু আমরা বাংলায় দেই, ওদের জন্য কষ্ট হয়। সো তোমাদের জন্য এবার আমরা আলাদা করে ব্যবস্থা করলাম যে ইংরেজি যদি আলাদা একটু ডেডিকেটেড ব্যবস্থা করে দেওয়া যায়, এবং হোয়াট ইফ দ্য হোল ব্যাচ ইজ টোটালি সেপারেটেড, তাহলে একটু তোমাদের জন্য মনে হয় বুঝতে সুবিধা হবে। তবে আমি একটা জিনিস ভালো করেই জানি যে তোমাদের মানে ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো তাদের জন্য মেইন সমস্যাটা আসলে লেকচার ডেলিভারিটা না। কারণ লেকচার তোমরা বাংলায় বললেও বোঝো, মাতৃভাষা সবারই বাংলা। সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে ক্লাসের পরে এই যে স্লাইডটা, এই স্লাইডের ভিতর যা যা লেখা থাকে, বা আমরা যে পাওয়ার বুকগুলো তোমাদেরকে দিব, সেই পাওয়ার বুকগুলো যদি একটু ইংরেজিতে হয় তাহলে আসলেই মনে হয় সহজ হয়। কারণ তুমি পরীক্ষার খাতায় লিখবা তো হচ্ছে ইংরেজিতে, সেখানে তোমাকে যদি বাংলায় একটা কনসেপ্ট বুক বা পাওয়ার বুক ধরায় দেওয়া হয় তাহলে আসলেই তোমার জন্য একটু কষ্টকর। সো এই জন্য আর কি ব্যবস্থাটা করা আলাদা করে। তোমাদের যেসব বন্ধুরা আছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে ভালো হবে। আচ্ছা, কি বিপদ, এখনই আবার তোমাদের এক বন্ধু নক করছে, এখন কি ভর্তি হওয়া যাবে? আচ্ছা, এইসব রিপ্লাই পরে দিব। ওকে, সো দ্য হোল থিং ইজ ক্লিয়ার আই গেস। আমরা হচ্ছে ইংলিশ ভার্সন নিয়ে কথাবার্তা বলবো। যারা হচ্ছে এবার কলেজে উঠেছো বা উঠবা আর কি, বেসিক্যালি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ, যদি না এসএসসি পরীক্ষায় ফেল করে বসো, ফেল করবা না। তোমরা যদি কেউ শুনতে পাও ঠিকঠাক মতো আমাকে একটু জানাও। খালিদ আমিন আছে, মেজবা আছে। আচ্ছা মেজবা, তুমি একটু ভিডিও লিঙ্কটা আমাদের এসএসসি 25-এর গ্রুপে দিয়ে দিও, আমি যেহেতু এখন ব্যস্ত আছি। ওকে, সো আমি যারা বাংলা ভার্সন আছো তারাও চাইলে আমাদের সাথে থাকতে পারো, কারণ বেসিক্যালি আইল বি টকিং ইন বাংলা, সো তুমি ধরতে পারবা, সমস্যা নেই। আর আমি বেসিক্যালি গত লাইভটা যেটা নিয়ে নিছিলাম যে এইচএসসিতে কীভাবে কেমিস্ট্রি পড়াশোনা করা উচিত, আজকের ভিডিওটাও মোস্টলি সেটার উপরেই থাকবে। সামান্য কিছু কথাবার্তা থাকবে হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য আর কি। আচ্ছা, সাউদা বলছে ঠিক আছে। ওকে, সো তোমাদের ইন্টারমিডিয়েটে কী কী পড়া লাগবে ভাই? এই 4টা সাবজেক্ট, তাই না? এটার সাথে আরও একটা জিনিস কিন্তু পড়া লাগবে। সেই জিনিসটা হচ্ছে এইটা, এই যে দেখো, একজন জ্ঞানী বলছে সায়েন্সের সাবজেক্ট কিন্তু 4টা, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, আর হচ্ছে তীব্রতর দুঃখ। সো এই তীব্রতর দুঃখ মানে এক্সট্রিম পেইন, ইংরেজিতে বললে। এই এক্সট্রিম পেইনটা সবার হয় না, এটা তাদের ক্ষেত্রে হয় যারা হচ্ছে একটা সার্টেন সিকোয়েন্সে পড়ে না। একটু নিয়ম মেনে না পড়ে যদি তুমি আবোল তাবোল করো, হ্যাফাজার্ড শিখতে থাকো, তাহলে তো তুমি শিখতে পারবা না আসলে। তোমার যেটা হবে, তোমার কষ্ট বাড়বে, তোমার কাছে মনে হবে যে তুমি কিছু পারো না। বাট অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ নট ইউ, দ্য ফ্যাক্ট ইজ দ্য ওয়ে ইউ আর ট্রাইং টু রান। যে গাইডলাইনটা তুমি ফলো করছো সেই গাইডলাইনে প্রবলেম, ওই সিকোয়েন্সটা হয়তো বা ঠিক ছিল না আর কি। সো তাহলে বুঝে নিও ভাই, এই 4টা সাবজেক্টের বাইরে কিন্তু তোমার আরও একটা সাবজেক্ট অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে জীবনের যন্ত্রণা অ্যাড হয়ে যাবে। ওই যন্ত্রণা যদি অ্যাড করতে না চাও তাহলে ভাই আমার কথাবার্তা একটু শোনো, যেভাবে বলি সেভাবে পড়ো। আমাদের কাছে না পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ভালো করো এটা আমরা চাই আর কি। সো এই জন্য যে পথটা দেখা দিচ্ছি সেই পথটা একটু অনুসরণ করো। সো এইটার নাম হচ্ছে এক্সট্রিম পেইন, লিখে দেই, এক্সট্রিম পেইন। যদি এই তীব্র কষ্টের মধ্যে পড়তে না চাও তাহলে একটু পথ অনুসরণ করে চলতে হবে আর কি। ওকে, সো চলো, হোয়াট শুড বি দ্য সিকোয়েন্স অফ স্টাডিং সায়েন্স? কিসের পরে কি পড়া উচিত, তাই না? সো কিসের পরে কি পড়া উচিত সেটা আমার মতামতটা বলে দেই, এবং আমার মনে হয় আমার মতামতের সাথে তোমরাও একমত হবা। 1 নম্বরে তোমার যেটা পড়া উচিত সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথ যদি ঠিকমতো না পড়ো আগে, তাহলে ঝামেলা হবে কোথায় এসে? ফিজিক্সে এসে। কারণ তোমরা জানো পদার্থবিজ্ঞানের কিন্তু নিজের কোনো ভাষা নাই। পদার্থবিজ্ঞান পুরোপুরি চলে গণিতের উপরে ভর করে। এটা নিয়ে অনেক মিম পাওয়া যায় বাজারে, ফেসবুকে, তোমরা জানো। সো ম্যাথ ভালো করে শেখো, সবার আগে ম্যাথ শেখা শুরু করো।
এই দুইটা যে পারবে তারপরে তার জন্য একটু গভীরতর বিজ্ঞান আছে, যেখানে অনেক ইমোশনাল ব্যাপার স্যাপার আছে, যেটাকে তোমরা বলো ইলজিক্যাল না, ব্যাপারগুলো ইমোশনাল আমরা হয়তো বা ধরতে পারি না, ওটার বিজ্ঞান আরও একটু হায়ার লেভেলে, ওইটাকে আমরা বলবো হচ্ছে কেমিস্ট্রি। সো একেবারে যদি মাদার সায়েন্স কিছু থেকে থাকে সেই বস্তু এটা ভাই ম্যাথ, ওইটাকে স্যালুট দিতে হবে, ওইটাকে স্যালুট না দিলে বিপদ আছে আর কি। আমি কিন্তু বলতেছি না রয়্যাল সাবজেক্টের যে তর্কটা চলে, যে মানে ইয়ার্কিটা চলে বিভিন্ন জায়গায়, সেই ইয়ার্কি নিয়ে আমি আরেকদিন কথা বলবো না যে আসলে রয়্যাল সাবজেক্ট কোনটা। আচ্ছা, আর আমি পার্সোনালি কিন্তু ফ্যান অফ ফিজিক্স, মানে ভাবা যাবে না যে আমি কেমিস্ট্রির লোক বলে কেমিস্ট্রির কথা বলবো, নট লাইক দ্যাট। আমি কিন্তু পার্সোনালি ফিজিক্স খুব পছন্দ করি, আমি ম্যাথ খুব ভয় পাই, কম পারি, ঠিক আছে, কিন্তু তোমাকে পারতে হবে ম্যাথ সবার আগে। ম্যাথ যদি শিখে না আসো, ফিজিক্সে এসে বেশ কয়েক জায়গায় ধরা খাবা। যেমন ধরো ফিজিক্সে প্রথমে তোমাদেরকে স্যাররা বা ভাইয়ারা পড়াবেন হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা, ওইখানে দেখবে প্রচুর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ব্যাপার আছে, ফাংশন নিয়ে কথাবার্তা আছে। সো ইফ ইউ ডোন্ট নো হাউ দোজ থিংস ওয়ার্ক অ্যাকচুয়ালি, তোমার জায়গায় জায়গায় ধরা খাইতে হবে। এবং যতটুকু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দরকার হয় ওটা যদিও ফিজিক্সের ভাইয়ারা স্যাররা শিখায় নেন, কিন্তু তুমি ভালো হবে ট্রাস্ট মি যদি আগেই একটু ফাংশনটা শিখে নিয়ে, ম্যাথের ফাংশন ট্রিগোনোমেট্রি শিখে নিয়ে একটু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি, হ্যাঁ, গ্রাফের এরিয়া কীভাবে বাইর করে, ছোটো ছোটো অংশে ডিভাইড করে, সেই কনসেপ্টগুলো একটু শিখে আসো, ফিজিক্সে তোমার মারাত্মক সুবিধা হবে। আর এই যে বললাম ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন গ্রাফ আঁকার ব্যাপার, এগুলো একটু শিখে এসে যখন তুমি কেমিস্ট্রিতে আসবা, ইউল বি জাস্ট আনবিটেবল, মানে তোমাকে হারানো যাবে না। সো দ্যাট শুড বি দ্য সিকোয়েন্স অফ স্টাডিং ইন এইচএসসি সায়েন্স। এটা না করলে সমস্যা। এটা কিন্তু 9-10-এর মতো না, 9-10-এর বইগুলোর সাথেও যদি তুমি কম্পেয়ার করো, আমার এখানে তো বইটাই এখন নাই, একটা পাইছি, এইটা হচ্ছে তোমরা জানো, ও বাবারে ওয়েট কি, মানে প্রথম পত্র বই, গুহ স্যারের বই আমার খুব ফেভারেট। সো একটা বইয়ের সাইজ দেখছো কতটা মোটা, এবং 9-10-এর বইয়ের মধ্যে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা জায়গা, লেখা কম। আর এই বইগুলোর মধ্যে কিন্তু লেখাই বেশি, ছবি টবি তেমন নাই, গুড়ি কোটি কোটি লেখা। সো তোমরা বুঝতে পারতেছো কী পরিমাণে পড়তে হবে। এটা জাস্ট ফার্স্ট ইয়ারের বই, সেকেন্ড ইয়ারের বই, সেকেন্ড ইয়ারের বইয়ের মধ্যে আবার অর্গানিক কেমিস্ট্রি আছে। সো যদি তুমি সিকোয়েন্সিয়ালি ঠিকমতো না পড়ো, এলোমেলো করে পড়ো, তাহলে তোমার জন্য আসলে ক্ষতি হবে, হতাশ হবা। এবং বিশ্বাস করো ভাই, ইন্টারমিডিয়েটের জায়গাটা হচ্ছে, যে আমি গত ক্লাসে বলছিলাম, মানে গত লাইভে, যে এটা হচ্ছে ট্রাফিক পয়েন্ট। একটা হাইওয়ে দিয়ে যাচ্ছ, কিছু কিছু রাস্তা আছে না, যে রাস্তায় যে তোমাকে সিদ্ধান্ত নিতে হয় যে তুমি এইদিকে যাবা নাকি ওইদিকে যাবা, মানে লাইফের ট্র্যাক ডিসাইডেড হয়। সো এই যে ডিসাইসিভ মোমেন্টগুলোতে তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসো, অ্যাজ দ্য টাইম উইল বি পাসিং বাই ইউ উইল বি ফার্দার অ্যাওয়ে ফ্রম ইয়ার ড্রিম। এটা বুঝো আর কি, তুমি তোমার স্বপ্ন থেকে তত দূরে যেতে থাকবা। সো আগে থেকে সাবধান হওয়াটা ভালো, এই আর কি। ওকে, সো এইটা হচ্ছে সিকোয়েন্স। তারপরে ওয়াই ইউ শুড স্টার্ট কেমিস্ট্রি দিস আর্লি। তো কথা হচ্ছে যে ভাই, আমি তো এতক্ষণ বুঝাইলাম যে কেমিস্ট্রি সবার তাহলে লাস্টে শুরু করা উচিত, তারপরেও কেন তাহলে কেমিস্ট্রির বয়ান নিয়ে আমি এত আগে হাজির হয়েছি তোমাদের সাথে, সেটা তো বলা উচিত। সেটা হচ্ছে, দেখো ভাই, গণিত হচ্ছে সবচেয়ে চূড়ান্ত মাত্রার যৌক্তিক কথা। এইখানে আবল তাবল এলোমেলো যে কেউ কোনো ভুলভাল কথা বললেই না মানুষ ধরে ফেলে। সো বর্তমানে যে স্বৈরাচারী সরকারটাকে তোমরা হঠাইলা, তাদেরকে হঠায় তো তোমরাই প্রথম এসএসসি পাস করা ব্যাচ, সেই স্বৈরাচারী সরকারটা দেশটাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থার গোড়ায় খুব ভালো রকমের কুঠারাঘাত করছে। এবং বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট, অনেক কিছু সংস্কারের জন্য কাজ হাতে নিছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কারটা, শিক্ষা সংস্কার, স্বাস্থ্য সংস্কার, এই টাইপের কিছু জিনিস, এইগুলো নিয়ে একেবারেই কথা বলে নাই, বা আমার কাছে মনে হয়েছে যে লোক দেখানো একটা কাজ করতেছে, আসল জিনিসটা করতেছে না। সো ওইখানে যে ঘটনাটা ঘটাইছে, মানে পুরাতন সিলেবাসে, সেটা হচ্ছে ম্যাথে তেমন ঘন্ট পাকায় নাই, ফিজিক্সে অল্প স্বল্প করছে, কেমিস্ট্রিতে চুরমার করে ছেড়ে দিছে। এবং কেমিস্ট্রিতে করার কারণে যেটা হয়েছে, এই আমার মতো 2-1 ছাড়া না, আমি বলবো না যে আর কেউ না, কয়েকজন ধরতে পারছে, কিন্তু তারা না কথা বলতেছে না। কথা একমাত্র আমার মনে হয় আমিই বলতেছি, আরও কেউ বললে তো ভালো, মাশাল্লাহ, স্যালুট জানাই যে আপনার সাহস আছে। এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না। কি করতেছে, তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, আসো তোমাকে কেমিস্ট্রি প্রথম পত্র, প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করে পুরো প্রথম পত্র পড়াই দিব, তারপরে দ্বিতীয় পত্র পড়াবো। বাট বুঝতেছে না যে অ্যাকচুয়ালি দ্যাট শুড নট বি দ্য সিকোয়েন্স অফ স্টাডিং কেমিস্ট্রি। তারা সিলেবাসটাকে এলোমেলো করে দিয়ে চলে গেছে। সেই এলোমেলোটাকে যে তোমাকে কেউ গুছায় দিবে যে বাবা আগে তুমি এইটা খাও, তারপরে ওইটা খায়ও না, মানে তুমি নিশ্চয়ই, মানে কি বলো এটাকে, ওই খাবার আগে আর খাবার পরে দুইটা আলাদা ব্যাপার আছে না, যে আমি আগে কোনটা খাবো আর পরে কোনটা খাবো। ভর্তা ভাজি দিয়ে আমরা আগে খাই, আগে তুমি মাছ মাংস খাইয়ে ফেললে তো মুখে আর পরে ভর্তা ভাজি মানে বিষাদ লাগবে। আর আগে তোমার ওই যে মাছ মাংসটা যে খাবা, ওইটা হজম করার মতো শক্তি তো তোমার পাকস্থলীর এখনো হয় নাই। সো দ্যাট উড বি এ টোটালি রং প্রসেস অফ ট্রাইং টু ইট ফুডস, এবং পরে তোমার যেটা হবে পেট খারাপ হবে।
এই পেট খারাপ থেকে বাঁচার জন্য বলে দিচ্ছি যে আমি একটা সিকোয়েন্স দেখাবো, সেই সিকোয়েন্সটা মানো। এবং এত দ্রুত কেন পড়া শুরু করা উচিত, কারণটা হচ্ছে আমাদের টার্গেট যেটা, তোমাদের রাফলি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতে 3 মাসের মতো সময় লাগবে আশা করা যাচ্ছে, 2.5 থেকে 3 মাস হয়তো বা ভর্তি প্রক্রিয়া শেষ করে কলেজে ক্লাস শুরুতে 4 মাসের মতো সময় লাগবে ধরে নেওয়া যায়। সেই 3 থেকে 4 মাসের মধ্যে আমরা তোমার সাথে যেটা করব, ফার্স্ট অফ অল ফাউন্ডেশনটা পুরো শেষ করে দিব, অর্থাৎ পুরো এইচএসসিতে বা সারা জীবন তুমি যতদিন কেমিস্ট্রি নিয়ে থাকবা তোমার যেন মানে পড়াশোনার সুবিধা হয়, সেই ফাউন্ডেশন পার্টটা তোমার শক্ত করে দিব। 2 নাম্বার হচ্ছে দ্বিতীয় পত্রের ফার্স্ট যে চ্যাপ্টারটা, যেটা খুবই এলিমেন্টারি একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা শেষ করে দিব। এবং কলেজ খুলেই কলেজে যে চ্যাপ্টারটা শুরু করবে, অর্থাৎ প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার, ওইটাও তোমাকে শেষ করে দিব। এই 3টা জিনিস যদি আগে থেকে শেষ করে না ফেলে কলেজে যাও, বিশ্বাস করো ভাই, কলেজ মানে তো হয়তো বা তোমরা মানে ইউ গাইজ আর ফিলিং সো এক্সাইটেড যে হ্যাঁ কলেজে যাবো, কলেজে উঠে যাচ্ছি, স্কুল আর যাওয়া লাগবে না, হ্যাঁ ওল্ড স্কুল কনসেপ্ট সব শেষ। স্বপ্ন কিভাবে চুরমার হয়ে ভেঙে চুরে পড়ে দেখো। দোয়া করি তোমার স্বপ্ন অটুট থাকুক, বাট বাস্তবতা এইটাই। গত 18 বছর ধরে পড়াচ্ছি তো আমি খুব ভালো করেই জানি যে আসলে কিভাবে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরে নষ্ট করে দিতে হয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা মনে হয় খুব ভালো করেই জানে। সো এই জন্য তোমাকে একটু আগে আগে কেমিস্ট্রি শুরু করতে হবে। আমি আবারও বলছি, শেখার দিক দিয়ে গণিত সবার আগে প্রায়োরিটি পাবে, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি। তবে কেমিস্ট্রিতে যেহেতু গন্ডগোল বেশি ঘটাইছে আমাদের সিলেবাসে, দ্যাটস দ্য রিজন ওয়াই আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কেন কেমিস্ট্রি আগে পড়া শুরু করা উচিত, বিকজ ইউল হ্যাভ ইনাফ টাইম ইন ইউর হ্যান্ড টু কারেক্ট দ্য ট্র্যাক, তা নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখো আর কি। ওকে, সো ক্লাসিফিকেশন অফ কেমিস্ট্রি টু বি স্টাডিড, মানে কত রকমের রসায়ন আমরা পড়ব। একটা হচ্ছে তোমাদের, আমি একটু কমেন্টও দেখি, আমি তো কমেন্ট দেখি না, এটা আমার বদ অভ্যাস, কারণ আমরা ক্লাস নেই তো জুমে সরাসরি কথা শোনা যায়। কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে দয়া করে একটু বইলো, কমেন্টে বইলো, আমি রিপ্লাই দিব আর কি। অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আরে হাবিব পাগলাটা, কলজার টুকরা, ক্লাস করতেছি ভাই, আই মিস ইউ বাডি। আচ্ছা ওকে, সো আমরা যে কেমিস্ট্রিটা পড়ি ইন্টারমিডিয়েটে বা 9-10-এও বটে, সেই কেমিস্ট্রিটা 2টা অংশ। যেহেতু আজকে ইংলিশ ভার্সনের জন্য আলোচনা হচ্ছে, সো আমি ইংরেজিতে লিখতেছি আর কি। একটা হচ্ছে তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে তোমার কি হবে তাহলে, অর্গানিক কেমিস্ট্রি। তো এই 2টা পার্টের মধ্যে তোমরা 9-10-এও কী করছো, আগে কোনটা পড়ছো, ইনঅর্গানিকটা পড়ছো, মানে অর্গানিক বাদে যা কিছু আছে এটাকে আমরা বলি ইনঅর্গানিক কেমিস্ট্রি। সো ইন্টারমিডিয়েটেও তোমার একই কাজই করা উচিত, ইনঅর্গানিকটা আগে, তারপর হচ্ছে অর্গানিকটা। এই যে দেখো কোনটার পরে কোনটা পড়বো আর কি। সো এইখানে সিকোয়েন্সটা আমি আরেকবার লিখে দিচ্ছি। প্রথমে পড়বা হচ্ছে ইনঅর্গানিক, তারপরে পড়বা হচ্ছে অর্গানিক। এখন এখানে আসো, আমি যে বললাম যে তোমাদের কলেজে দেখবা স্যাররা উল্টাপাল্টা করে, সেটা টের পাবা অনেক কলেজেই। যেমন আমার খুবই পছন্দের একটা কলেজ, ছেলেদের কলেজের মধ্যে নটর ডেম ঢাকা কলেজ, এগুলো আমার খুব পছন্দের, সেন্ট জোসেফ কলেজ এগুলো আর কি, ডিআরএমসি, মানে বলতেছি না যে কেউ খারাপ, ও এই কলেজগুলো বাদে বাকিরা খারাপ তা বলতেছি না, বাট আমার ব্যক্তিগত পছন্দের আর কি। মেয়েদের কলেজের মধ্যে হলিক্রসটা আমার খুব ভালো লাগে। সো এখন হলিক্রস কলেজের মতো একটা দুর্দান্ত কলেজেও পর্যন্ত আমার এত কষ্ট লাগে বলতে, সেইখানে পর্যন্ত যায় দেখবা ফার্স্ট ইয়ার থেকে অনেক সময় অর্গানিক পড়ায় অনেক স্যাররা ম্যাডামরা এটা বলে দেন যে আমরা ফার্স্ট ইয়ারে অর্গানিক পড়বো। এইটা যে কি অন্যায় তোমাকে তখনও দেখা যাবে যে কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা পড়ায় নাই, তুমি আসলে জানো না সিগমা বন্ড কি, পাই বন্ড কি, হাইব্রিডাইজেশন কীভাবে কাজ করে, বন্ড অ্যাঙ্গেল কেমনে চেঞ্জ হয়, কোন বন্ড উইকার, হুইচ বন্ড শুড বি ব্রেকিং ফাস্টার, হুইচ বন্ড শুড বি ফর্মিং ফাস্টার, কিচ্ছু জানো না, তুমি আসো অর্গানিক কেমিস্ট্রি পড়োছো। তখন যেটা হবে তোমাকে মুখস্থতে লেগে পড়তে হবে, তোমার কাছে সব কিছু ঘোলাটে মনে হবে, কী যে হইতেছে পৃথিবীতে। তখন তোমাকে বাংলায় বুঝাই আর ইংরেজিতে বুঝাই, উর্দুতে বুঝাই আর আরবিতে বুঝাই, কোনো লাভ নাই, তুমি ভাই পাগলের মতো দৌড়াবা। সো এই কাজটা কইরো না। যদি তোমার কলেজে ফোর্স করেও যে তোমার অর্গানিক পরীক্ষা দিতে হবে, অনলাইনে প্রচুর ফ্রি কন্টেন্ট পাওয়া যায়, ফ্রি কন্টেন্ট দেখা কোনো রকমে স্যারের লেকচার থেকে দেখে যে স্যার ক্লাসে কী কী দেখাইছেন এগুলো দিয়ে কোনো রকমে সামাল দিয়ে আসো। তুমি যদি অর্গানিকটা আসলে ভালো করে পড়তে চাও ফার্স্ট ইয়ারে, তোমার বিশ্বাস করো পুরা জীবন শেষ ধ্বংস, তুমি কেমিস্ট্রি আর পারবা না, তুমি যেটা হবা মাঝপথে হতাশ হয়ে যাবা, পরবর্তী জার্নিটা তোমার খুব খারাপ যাবে আর কি। সো আমার রিকমেন্ডেশন থাকবে এই কাজটা করবা। আচ্ছা এরপরে আসো, তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এইগুলো। আমি একটু কমেন্ট দেখে নেই তোমাদের কারো কোনো আলোচনা আছে কি না। হ্যাঁ বন্ধুদেরকে ট্যাগ দাও, ভালো হবে। এই কমেন্ট কিভাবে জানি দেখে, আমি এইসব টেকনোলজি বুঝি না তো, এইগুলো বুঝতে আমার খুব কষ্ট হয়। স্মার্টবোর্ড কীভাবে চালায় তাই আমি কত কষ্ট করে শিখছি। আচ্ছা দাঁড়াও, এইখানে কমেন্ট পাওয়া যাবে, এইখানে আবার কি কি ভিডিও জানি চলিয়ে আসতেছে, এটি টেকনোলজি রে। আচ্ছা যাই হোক, সো চলো
এই দেখো তো কি একটা অবস্থা, আমি আমাদের ভিডিওতে ক্লিক করতেছি, এটা কার বিয়ের ভিডিও চলে আসতেছে, মানে এই টেকনোলজি এরকম কেন? মানে কোরআন তিলাওয়াত হচ্ছে মনে হয়। ওকে, যাই হোক, ভালো জিনিস। সো আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তাহলে কমেন্ট আমি লাস্টের দিকে একবার দেখবো। এইটা হচ্ছে তোমাদের কি বলে চ্যাপ্টার ডিভিশন, যে কোন চ্যাপ্টারে কি আছে না আছে, চ্যাপ্টারের নামগুলো কীরকম। এখন এখানে একটা ব্যাপার শোনো, সে ব্যাপারটা হচ্ছে মাত্র দেখতেছো 10টা চ্যাপ্টার, কন্টেন্ট কিন্তু কম না, রাদার কন্টেন্ট দেখবা ফিজিক্সের চেয়ে বেশি। এখন ফিজিক্সে তোমাদের চ্যাপ্টার কটা জানো? ফিজিক্সে তোমাদের চ্যাপ্টার সম্ভবত 20টা বা 21টা, ধরে নিলাম 20টা। এখন ওইখানে তোমার চ্যাপ্টার 20টা, এখানে তোমার চ্যাপ্টার মাত্র 10টা, তার মধ্যে আবার 3টা চ্যাপ্টার ফালতু। কোন 3টা চ্যাপ্টার ফালতু আমি বলে দিই। এইখানে তোমার এই চ্যাপ্টার 5 ফালতু, এই কিছু আসেও না পরীক্ষায় তেমন, সামান্য। এই চ্যাপ্টারটা ফালতু আর এই চ্যাপ্টারটা ফালতু। এই 3টা চ্যাপ্টার এমনি কেউ পড়ে না। যদি একটু ভালো স্টুডেন্ট হয়, একটু নাম্বার বেশি তুলতে চায়, হয়তো বা এই 2টা পড়ে মোটামুটি, ওইটা তো ধারে কাছে নাই, ও একটা এমসিকিউ আসলে আসবে না আসলে নাই, দ্যাটস ইট। ওইটার মধ্যে আসলেই পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, যদিও পল বুঙ্গে ব্যালেন্স নিয়ে অনেক মজার মজার জিনিস আছে, আলোচনা করলে ভালো লাগবে। যাই হোক, সো এখন তুমি ভাবতেই পারো যে চ্যাপ্টার মোটে এই কয়টা, এইটা তো মুই ধর্মু আর এমনে করে করমু। নো ব্রো, দিস ইজ নট গানা হ্যাপেন। তুমি যা ভাবছো ব্যাপারটা এরকম না, ঘটনাটা বোঝো। ধরো আমি তোমাকে বললাম 3 মাস জুড়ে আমি তোমাকে একটা চ্যাপ্টার শেষ করে দিব, তুমি বলবা 3 মাস ধরে একটা চ্যাপ্টার শেষ করতেছে, কি ঘোড়ার ডিমটা পড়াচ্ছে। তুমি বুঝতেছো না, তোমার যেটা মনে হচ্ছে একটা চ্যাপ্টার, ফিজিক্সের সাথে যদি তুমি ইকুয়েট করো, যদি ইকুইভ্যালেন্স বোঝার চেষ্টা করো, ওইখানকার ওইখানকার 2টা বা 2.5টা চ্যাপ্টার শেষ হওয়া মানে এখানে মাত্র একটা চ্যাপ্টার। কন্টেন্টগুলো এত পরিমাণে এর মধ্যে পুশ করা হয়েছে এবং জিনিসটা অনেক এলোমেলোভাবে পুশ করা হয়েছে। এই চ্যাপ্টারের সাথে ওই কনসেপ্টের সাথে এই কনসেপ্ট মেলে না, তারপরও দিছে ঢুকায়া। তোমাকে আমি যেদিন আমি তোমার বড় ভাই, আমি তোমাকে একদিন ডিম ভাজি করা শিখাবো, মানে রান্নাবান্না শিখাবো, একদিন তোমাকে কাপড় চোপড় ধোয়া শিখাবো, একদিন ঘর বাড়ি গুছানো শিখাবো, ধরে নাও আর কি, আমি এগুলো তোমাকে শিখাচ্ছি। একদিন তোমাকে আমি মাটি কাটা শিখাবো, একদিন তোমাকে আমি গাছে ওঠা শিখাবো। এখন বলো তো, যেদিন তোমাকে আমি রান্নাবান্না শিখাচ্ছি, কেবল তুমি শিখলা ডিম পোজ কেমনে করে, তোমাকে এখনও মাছ মাংস রান্না শিখাই নাই। হঠাৎ করে বললাম এই তাড়াতাড়ি চল কাপড় ধুইতে হবে, কিরে ভাই কিসের মধ্যে কি? ডিম ভাজির সাথে কাপড় ধোয়ার কি সম্পর্ক? নাই, বরং তোমার ওই হাতের ডিমের তেলের কারণে ঝোলের কারণে তোমার এই কাপড়টা নষ্ট হবে। দ্যাট ইজ দ্য ওয়ে আওয়ার সিলেবাস ইজ ডিজাইন্ড অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে ইভেন ওয়ার্স। আমাদের স্যাররা কলেজে বিভিন্ন কিছু চাপায় দেন যে এই চ্যাপ্টারের সাথে ওই চ্যাপ্টার, ওইটার সাথে এই চ্যাপ্টার, মানে কোনো মিল নাই, কোনো মিল খুঁজে পাবা না। এবং এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা, ইট উইল বি টু লেট। হ্যাঁ, যে আসলে এইটা কেন করছিল, ওই চ্যাপ্টারের সাথে এটা কেন দিছিল, নো রিজন, জাস্ট দিছি মন চাইছে, লটারি করছিলাম, উবু 10-20 গুনছি, গুনে এটার সাথে ওইটা আসছে তাই আসছি। তোমাদেরকে এখন আমি লজিক্যালি কিছু সিকোয়েন্স দেখাই দিচ্ছি, পারলে একটু এটা ফলো করো। আর এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার চেহারা। এই যে সামনের ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকটাকে জানো? এই ভদ্রলোকটা হইতেছে আমাদের এডুকেশন সিস্টেম এবং মুরব্বীরা। এডুকেশন সিস্টেম আর হচ্ছে মুরব্বির মধ্যে আমিও তো পড়ি, তাই না? আমরা যারা তোমাদেরকে পথ দেখানোর চেষ্টা করি, উই পিপল আর ব্লাইন্ড, উই ডোন্ট হ্যাভ এনি আইজ টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ মি। সো ওই গর্তটার মধ্যে যে এই যে তোমরা, এটা হচ্ছে স্টুডেন্টরা, এই ভুল পথে পরিচালিত হয়ে এই ঘটনাটা ঘটে। স্টুডেন্টরা যায় ওই যে ওই গর্তের মধ্যে যে পড়ে। ওকে, সো শুড উই স্টার্ট কেমিস্ট্রি দিস আর্লি? ওয়াই? আগেই তো বলে দিছি কেমিস্ট্রি কিন্তু আগে শুরু করবা না। আগে কোনটা শুরু করবো আমি আবারও রিমাইন্ড করাচ্ছি। 1 নম্বরে শুরু করবো ভাই ম্যাথ, যে যেভাবে পারো ম্যাথ পড়ো আগে, তারপরে শিখবা হচ্ছে ফিজিক্স, লাস্টে শিখবা হচ্ছে কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রি পড়তে গেলে আসলেই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ফিজিক্স জানা লাগবে। জায়গায় জায়গায় ফিজিক্সের কথা আসবে। তবে ভাবতেই পারো যে আপনারা কেন আগে শুরু করতেছেন। আগে শুরু করার কারণ একটা আগে বলছি, এখন আরও একটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমেই তোমাকে এসো শঙ্করায়ণ দেখাই। তোমরা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছে আমি জানি, অনেক বড় বড়, তাদের জন্য আমি ফাউন্ডেশনের পার্টটুকু সবার জন্য ফ্রি করে দিব। ওরাও যেন একটু দেখে শেখে, এই বছর না শিখুক আগামী বছর তো করবে, যে ফাউন্ডেশনের ক্লাসে এসে বাচ্চাকে শঙ্করায়ণ শিখাইতে হয় না। ফাউন্ডেশন ইজ সামথিং দ্যাট উইল বি required to you, that will be necessary to you all through your HSC or as long as you stay with chemistry. কেমিস্ট্রির সাথে থাকলে ওই জিনিস কাজে লাগবে। ব্যাপারটা এরকম, শঙ্করায়ণ ব্যাপারটা এরকম না। বাট তোমরা অনেক নাম করা জায়গায় যাবা, যে দেখবা যে তোমাকে আগেই শঙ্করায়ণ শেখাচ্ছে, জৈব যৌগের বিভিন্ন রকম প্রস্তুতির পদ্ধতি দেখাচ্ছে। ওগুলোকে ফাউন্ডেশন বলে না, বেসিক জিনিস বলে না। বেসিক জিনিস মানে ভাই একটা কেমিস্ট্রি তুমি রিয়াকশন সমতা করতে পারো কিনা।
কিছু নর্মাল রিয়াকশন আছে, এগুলো তুমি পারো কি না, কিছুই পারো না, আসো তোমাকে শঙ্করায়ন দেখে। স্টুপিডিটি কাকে বলে? যাই হোক, সো চলো এবার আসো, আমার কথা কেন শুনবা তোমরা যদি কেউ থেকে থাকো যারা নতুন, কারণ এই ভিডিওটা মেইনলি ইংলিশ ভার্সনের জন্য করা হচ্ছে, যেহেতু ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তো আমাদের আগে ডেডিকেটেড ব্যাচ ছিল না, আগে স্টুডেন্ট ছিল বাট ডেডিকেটেড ব্যাচ ছিল না। সো তোমরা যারা আমাকে চিনো না, এই যে আমার চেহারা দেখা যাইতেছে আর আমার পরিচয় এখানে আছে খুব ভালো করেই, আমি অনেক বছর ধরে পড়াচ্ছি, আমি 07 ব্যাচ। সো এইচএসসি 2007-এ দিয়েছিলাম আর তোমরা 2027-এ দিবা, তার মানে মোটামুটি বলা যায় অনেক বছর ধরেই পড়াচ্ছি আর কি, 18 বছরের মতো আর কি। সো কত লাখ পড়াইছি তার তো কোনো ঠিকও নাই। সো দিজ আর মাই এক্সপিরিয়েন্সেস, আর ইউনো এই আর কি। চলো, সো এবার আমাদের কোর্স প্ল্যানটা কেমন হবে, সেই কোর্স প্ল্যানটা হবে হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি একসাথে কিনে নিতে পারো, যে পুরা ভাই 1.5 বছরের জন্য আপনার কাছে পড়বো। 1.5 বছর কেন বললাম, কারণ ইন্টারমিডিয়েটে আসলে 2 বছর সময় কিন্তু পাওয়া যায় না, তোমরা জানো অলরেডি। সো 1.5 বছরের একটু কম বেশি, সো সেইখানে আমরা 1.5 বছর ধরে নিই আর কি। আর আরেকটা কাজ করতে পারো, যেহেতু তুমি আমাকে চেনো না, আমার পড়ানোর স্টাইল তুমি জানো না, যদি এমন হয়ে থাকে তাহলে আমি তোমাকে রিকমেন্ড করব তুমি ফেজ বাই ফেজ কেন, অর্থাৎ একটা করে ফেজ শেষ হবে, রাফলি 1-2টা করে চ্যাপ্টার থাকবে, 2-3টা কখনো থাকবে এরকম আর কি। তারপরে তুমি আরেকটা ফেজে যাও, মানে যদি দেখো যে হ্যাঁ ভালো লাগছে তারপরে তুমি আরও যাও। আর যারা আমাকে চেনো বা একটু টাকা পয়সা কমাইতে চাও, যে ভাই টোটাল কোর্স ফি যেন একটু কম আসে, তাদের জন্য এই ব্যাপারটা আর কি। ফুল প্যাকটা নিয়ে নেওয়া ভালো হবে। সো আমি একটু যদি বুঝাই দিই, সেটা হচ্ছে আমাদের এইচএসসি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য, এটা কিন্তু আমি ইংলিশ ভার্সনের কথা বলতেছি, বি কেয়ারফুল। বাংলা ভার্সনে তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু কোর্সের প্রাইসিংটা আর একটু কম, আর ইংলিশ ভার্সনের জন্য একটু বেশি নেওয়ার কারণটাও হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কন্টেন্টগুলো বানাইতে ভাই সবই তো বাংলায়, ওগুলো আবার ট্রান্সলেট করাটা একটা ঝামেলা, নতুন করে তৈরি করে দিতে হবে। সো এগুলোর জন্য একটু খরচ বাড়ে, এটা তোমরা জানো। ওকে, সো আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে কোর্স প্রাইস হচ্ছে টোটালি 9,000 টাকা, কিন্তু ওইটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে তোমাদের জন্য নিয়ে আসছি হচ্ছে 7,500 টাকা। কিন্তু এইটার চেয়েও ডিসকাউন্ট পাওয়া যাবে একটু পরে, লাইভের লাস্টে জানতে পারবা। আর যদি কেউ ফেজ ওয়াইজ কেনো তাহলে হচ্ছে 1900 টাকা করে পার ফেজ পড়বে। সো তোমার টোটাল পড়ে হচ্ছে 9,800 টাকা। খেয়াল করে দেখো, তুমি যদি একবারে কেনো তাহলে 9,000 টাকা, আর তুমি যদি 1.5 বছর ধরে ভেঙে ভেঙে টাকা দাও তাইলে মাত্র 800 টাকা বাড়ে, এটা এমন কিছু না আর কি। আচ্ছা, আর যদি তুমি একটু আগে আগে ভর্তি হয়ে যাও, মানে প্রত্যেকটা ফেজ লঞ্চ করার পরে তো আমরা কিছুদিন সময় দিই ভর্তির জন্য, তখন আর্লি বার্ড অফার থাকে। সো সেই অফারে যদি কেনো তাহলে এই 1900 করে আসলে লাগবে না, তখন তোমার হয়তো বা কখনো 1400, কখনো 1500, কখনো 1200 হইতে পারে। এই টোটাল হিসাবটা করে দেখা যাবে মোটামুটি তোমার 8,500 টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারবা। সো প্যারা নাই, চিল, এই আর কি। মানে এমন কোনো আহামরি অ্যামাউন্ট নেওয়া হচ্ছে না আর কি। আর যদি কারো সমস্যা হয় লেটাস নো, দেখা যাক কী হয়। তবে অবশ্যই সেক্ষেত্রে তোমাকে তোমার সঠিক পরিচয় উন্মুক্ত করতে হবে, কারণ অনেকেই আছে যে প্রোফাইল পিকচারটা ফেক, প্রোফাইলটা লক করা, ফ্রেন্ড লিস্টে 22 জন মানুষ অথবা 87 জন মানুষ নিয়ে এসে বিভিন্ন আজগুবি কথাবার্তা বলে, পরে যখন বলা হয় আব্বু বা আম্মুর সাথে একটু ফোনে কথা বলায় দাও, তখন আর তাদের খোঁজ খবর থাকে না। সো এই কাজটা করলে তো আমরা আসলে দিতে পারি না। একটা কথা মনে রাখবা যে এই সুযোগগুলো আমরা শুধু তাদেরকেই দিব যারা মনোযোগী বা আগ্রহী, যে ডিজার্ভ করে। ওয়েল ডিজার্ভিং কাউকে ছাড়া আমরা যদি যে কাউকে গণহারে এরকম দিতে থাকি তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে, কারণ আমাদের আসলে কোর্সটাকে একটু সেই রকম কোয়ালিফাইড লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যেন এখানে কোনো বিশৃঙ্খলা বা বিরক্তিকর কোনো কাজ যেন না হয়, যেটা বিভিন্ন জায়গায় হয় হয়তো। বা আমাদের ক্লাসগুলো যেহেতু ডিরেক্ট জুমে হয় বা গুগল মিটে হয়, এখানে কোয়ালিটি কন্ট্রোলের অনেক বড় একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই আর কি। ওকে, সো এইবার এই যে আমি ওই কম্প্যারিজনটা যেটা দেখাইতে চাচ্ছিলাম, আগেই বলে দিয়েছিলাম, ফিজিক্সে সম্ভবত 20টা চ্যাপ্টার, আমার খেয়াল নাই, ম্যাথে সম্ভবত 21টা চ্যাপ্টার, আর কেমিস্ট্রিতে মাত্র 10টা। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কেমিস্ট্রি মানে 1 চ্যাপ্টার অফ কেমিস্ট্রি, এই বস্তুটা ইকুইভ্যালেন্ট টু, এই 3টা দাগ দেওয়ার মানে ইকুইভ্যালেন্ট, মানে এইটার ওইটা সেম, এটা হচ্ছে তোমার 2 চ্যাপ্টার অফ কি বলো তো, ফিজিক্স। সো বুঝো, মানে জিনিসটা কিন্তু হালকা না। মানে এখানে মাত্র একটা চ্যাপ্টার পড়াচ্ছি শুনে তুমি হাসাহাসি করতে পারবে না বোকার মতো, তুমি জানোই না সিলেবাসের কী অবস্থা। বইয়ের সাইজও সেম, ইনফ্যাক্ট কেমিস্ট্রি তারও অনেক বেশি কন্টেন্ট। সো এখানে আমাদের কষ্ট অনেক বেশি হবে। আর বুঝতেই পারতেছো মানে ফিজিক্সের ব্যাপারটা অনেক ম্যাথমেটিক্যাল। ওইখানে তুমি তোমাকে একটু সূত্র ধরাই দিলে, একটু রাস্তাঘাট দেখাই দিলে তুমি নিজে দৌড়াইতে পারবো। বাট কেমিস্ট্রিতেই কিন্তু বেশি সমস্যাটা হয়, বিকজ আমাদের সূত্র কম, আমাদের কনসেপ্ট বেশি, কনসেপচুয়াল আলোচনা বেশি আর কি। ওকে, সো আমাদের ফেজ ডিভিশনগুলো এরকম হবে, আমরা এই সিকোয়েন্সে যাব। এবং তোমরা যদি আমাদের সাথে নাও পড়ো কোনো সমস্যা নেই, তোমার জন্য শুভকামনা থাকলো। তোমরা অন্তত যেখানেই পড়ো না কেন এই সিকোয়েন্সটা ফলো করো, বা তোমাকে যে স্যারই পড়াক
তাকে যদি তোমার পক্ষে সম্ভব হয়ে থাকে তাহলে একটু বইলো যে এই সিকোয়েন্সটা আরিফ ভাই বা ফেলুদা ফলো করতে বলছে, ওনার মতে দ্যাট শুড বি দ্য স্টাডিং স্টাইল। হ্যাঁ, এই আর কি। যেমন ধরো আমরা এই ফেজ 1-এ এই যে এইচএসসি ফাউন্ডেশন পার্টটা আলোচনা করবো, এটা হয়তো আমাদের 6টা থেকে 8টা ক্লাস লাগবে। ইংলিশ ভার্সনের সাথে একটু বেশি লাগতে পারে, কারণ বাংলা ভার্সনের প্রচুর স্টুডেন্ট ছিল আমাদের সাথে, ওরা অনেক আগায় গেছে, সো ওদেরকে আমার এত বেশি আলোচনা করা লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই যে দেখো সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করবো, দ্যাট শুড বি ইট। এইটাই পড়া উচিত, এবং এটা যখন আমাদের সিলেবাসটা ছিল তখন আমরা এই চ্যাপ্টারের এই কনসেপ্টটা দিয়ে পড়তাম। এবং দেখো এই চ্যাপ্টারে পুরোপুরি তুমি পড়তে পারবা না, কিন্তু পুরোপুরি পড়তে পারবা না। বললাম না, এক চ্যাপ্টারের মধ্যে নানান রকমের জিনিসপত্র ঢুকাইছে। তোমার যেটা করতে হবে, এই চ্যাপ্টারের মধ্যে গ্যাস নিয়ে কথাবার্তা আছে, এই বয়েল চার্লস অ্যাভোগাড্রোস ফর্মুলা ল, এইগুলা শেখার পরে ওইখানে আবার আরও কিছু আগডুম বাগডুম জিনিস আছে, এই এনভায়রনমেন্টাল ব্যাপার স্যাপার, অ্যাসিড রেইন কাকে বলে, হ্যাঁ, নাইট্রোজেন ফিক্সেশন কীভাবে হয়, ওই জিনিসগুলো বাদ দাও, ওইগুলো পরে। তোমার এখানে যেটা আরও জিনিস আছে, ওই বাফার সলিউশন, হ্যাঁ, অ্যাসিড বেইজের তোমার হচ্ছে দেখবা যে ডেফিনেশনগুলো আছে, এগুলো শিখতে চাও না, ওগুলো এর সাথে রিলেটেড না। ওইটাকে শিখবা তুমি পরে, এই যে তোমার কেমিক্যাল চেঞ্জেসের ভিতরে, এই যে ওইটার সাথে দেখো আবার ওই টপিকটা চলে আসবে আর কি, পরে বলতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এইটাই হচ্ছে তোমার ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, যেটা তোমার কলেজে শুরু করবে আর কি। বাট ওই জিনিসটার মধ্যে কি আছে আবার জানো, ওইখানে আছে কোয়ান্টাম মেকানিক্স। এখন কোয়ান্টাম মেকানিক্স কোন গাধায় একটা ফার্স্ট ইয়ারের ন্যাংটা বাচ্চাকে প্রথমে কোয়ান্টাম মেকানিক্স পড়ায়? কোয়ান্টাম মেকানিক্স ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট সাবজেক্টস নোন টু আস। সো এইখানে আমরা কেন এই টপিকটা দিয়ে শুরু করবো? তুমি এইটা দিয়ে শুরু করার মানেই তোমার জীবনটা হতাশায় নিমজ্জিত করে ফেলা, ট্রাস্ট মি। সো এই কাজটা করিও না, শুরু করবা এটা দিয়ে। খুবই সহজ, খুবই সুন্দর, খুবই লজিক্যাল, বিকজ দ্যাট ইজ বেসিক্যালি ফিজিক্স, টোটালি ফিজিক্স। দিস ইজ অলসো ফিজিক্স, বাট দ্যাটস এ ভেরি এক্সট্রিম লেভেল ফিজিক্স। ওইটা তোমার নর্মাল যে কি বলে সচরাচর যে এক্সপিরিয়েন্স, তার সাথে মেলা ফিজিক্স না। ভাবা যাবে না যে এখানে নিউটনের থার্ড ল কাজ করে, নো, রাদার এখানে আইনস্টাইনস রিলেটিভিটি কাজ করে। সো এই জিনিসটা আলাদা। এটা দিয়ে তোমাদের কলেজে শুরু করবে, বইও শুরু করছে এটা দিয়ে তুমি করো না। আমাদের কাছে পড়তে আসলে দেখবা তুমি কলেজে ঢোকার আগেই তোমাকে এই পার্টটা আমরা শেষ করাই দিচ্ছি। এরপরে তুমি কলেজে যায় শুধু কলার উঁচা করে ভাব মারবা, এই কি এটা পারি না, ভাব মারতে বলতেছি না, বাট রিয়েলিটি ইজ দ্যাট তোমার যদি কলেজ শুরু হওয়ার আগেই জিনিসটা শেষ হয়ে যায়, তাহলে তুমি অনন্য লেভেলে চলে যাবা। তোমরা আমাদের কাছে বাংলা ভার্সনের স্টুডেন্টরা পড়ো আর ইংলিশ ভার্সনের সবার জন্য কিন্তু ফেজ ক্লাসিফিকেশন একই। সো তোমার কলেজ শুরুর আগেই তোমাকে আমরা এই জিনিসটা শেষ করাই দিব, এটা আমাদের প্রমিস, ইনশাল্লাহ। তোমাদের হেল্প লাগবে ডেফিনেটলি। আচ্ছা, ফেজ 2-তে যে আমরা থার্ড চ্যাপ্টার পড়বো ফার্স্ট পেপারের, তারপরে হচ্ছে তোমার আবার এই যে সেকেন্ড চ্যাপ্টারের যতটুকু বাকি ছিল সেটা আবার এইখানে পড়াই দিব। তারপরে আবার কি, এইটা দেখো সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, এই যে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এইটা তোমার আগে পড়তে হবে কেন? এইটা না পড়লে এই যে ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারটা পড়তে পারবা না। কিন্তু আমাদের বইতে সবই এলোমেলো করে ফেলছে, ওই এলোমেলো করার কারণে স্যাররাও ঠিক করে দেয় না, তুমি আর পড়তে পারো না। এই চ্যাপ্টার পড়তে গেলে যে কি ভয়ঙ্কর রকমের এই চ্যাপ্টারটা লাগে ভাই রে ভাই, যখন পড়বা তখন বুঝবা, পড়ার সময়ও বুঝবা না। সেকেন্ড ইয়ারে এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে যখন যাবা, যখন তোমার পুরো বইটা সম্পর্কে একটা ধারণা হবে, তখন বুঝবা যে তোমার সাথে অন্যায় কাজটা করছেটা কি। যে এই চ্যাপ্টারটাকে না পড়ায়, দেখো এটা দিছে কোথায়, এটা দিছে সেকেন্ড পেপারে, এইটা আগে না পড়াইছে এই যে ফার্স্ট পেপারে এই বস্তুটা। এইটা ভাই সিলেবাসের সমস্যা। আমি এই কথাটা বারবার যে বলছি, যেদিন আল্লাহ চাইলে সিলেবাসটা চেঞ্জ হবে সেদিন বুঝবা যে আমার প্রত্যেকটা কথা সত্য ছিল, এবং এই কথাগুলো আমি ছাড়া কেউ বলে নাই। বললাম তো, চিপাতে চাপাতে দুই একজন বলতে পারে, তাদের কথা আমার কান পর্যন্ত পৌঁছায় নাই। যদি পৌঁছায় থাকে তোমাদের কারো কাছে, আমার কাছে একটু আনো, আমি সেই ভাইকে স্যারকে সাথে নিয়ে আরও জোরালো আওয়াজ তুলতে চাই। যে আমাদের এই সিলেবাসের যে মানে ধ্বংসটা যে করছে, এটা নিয়ে কেউ কথা বলতেছে না। নোবডি ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দিস, বিকজ ওই যে প্রমোদ চৌধুরীর একটা কথা আছে, তোমরা শুনছো কি না, শিক্ষার কোনো নগদ বাজার দর নেই। মানে কি, তুমি আজকে শিখবা, কালকেই যে তুমি কিছু একটা পেয়ে যাবা, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি আজকে যা পড়লা, এর প্রতিদান পাইতে, এর রিটার্ন পাইতে হয়তো বা ইউ মাইট হ্যাভ টু ওয়েট ফর 20 ইয়ার্স, হু নোজ, কে জানে কবে কি পাবা না পাবা। সো এই জন্য না আমরা অথর্ব বাঙালিরা বুঝি না যে আমাদের ক্ষতিটা আসলে কোথায় করছে, এই বস্তুটা নিয়ে কেউ কথা বলে না। ওকে, সো মোটামুটি আমাদের এই পর্যন্ত যেই কি শেষ হয়ে যাবে বলো তো, ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে। এই যে এই পর্যন্তকে আমরা বলে থাকি ফার্স্ট ইয়ার, এর আগ পর্যন্ত, এরপরে হচ্ছে সেকেন্ড ইয়ার। তাহলে দেখো ফার্স্ট ইয়ার যাইতে যাইতে তোমার কিন্তু ফার্স্ট পেপারে সব মোটামুটি পড়া হয়ে যাচ্ছে। ফার্স্ট পেপারের আমার একটু এখানে ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপার হবে, এটা ফার্স্ট পেপার না, সরি, এটা হচ্ছে সেকেন্ড পেপার, লিখতে ভুল হয়েছে আর কি এখানে। সো আমাদের দেখো ফার্স্ট পেপারের যা যা কাজের জিনিস সব শেষ হয়ে গেছে এর আগেই, এবং এটা তোমাকে ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান। তারপরে বাকি থাকবে সেকেন্ড ইয়ার আর কি। আর তোমরা যারা আমাদের কাছে এনরোল করবা, তাদের যদি কখনো এমন হয় যে তোমার কলেজে তুমি এখনও ফার্স্ট ইয়ারের টপিক পড়তেছো আমাদের কাছে,
মানে আমাদের যে ফার্স্ট ইয়ার আর কি, তোমার কলেজে একটা সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার ঢুকাই দিছে, টেনশন করো না, ওই মানে ওই অধ্যায়ে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, সো দ্যাট তুমি পড়ে নিতে পারো আগে থেকে আর কি। এই হচ্ছে অবস্থা। আমি একটু তোমাদের কমেন্ট দেখার চেষ্টা করি, আমি তো অনেকক্ষণ একা একা কথা বলতেছি, আমি তো এভাবে আসলে আমরা ক্লাস নিয়ে অভ্যস্ত না, মানে এটা আসলে কমিউনিকেটিভ ক্লাস হচ্ছে না, এটা আসলে হয়ে যাচ্ছে যেটা যে আমি শুধু বলেই যাচ্ছি। আর ওই যে তোমরা বিভিন্ন জায়গায় যে ক্লাস করো তাদের ক্লাসও মোটামুটি এরকমই হয়, তুমি যে কমেন্ট লিখতে বসো, আমাদের কিন্তু কমেন্ট লেখার সিস্টেম না, আমাদের সিস্টেম হচ্ছে ভাই তোমার কানে হেডফোন থাকবে, ইউ ক্যান টক ডিরেক্টলি টু আস, সো দ্যাট তোমার কোনো কোশ্চেনও যেন আমরা কী করতে না পারি, মানে ইগনোর করতে না পারি। হয় না অনেক সময় যে কমেন্টে লিখে দিলা ভাইয়া এটা বুঝি নাই, কিন্তু ভাইয়া তোমার এই কথাটা পাত্তা দিল না, তখন কি হবে? তখন যেটা হবে তোমার পয়সা আর উসুল হবে না। আচ্ছা, মাহদি ফাহিম জানতে চাচ্ছ কীভাবে ভর্তি হব জানাও। আচ্ছা জানাচ্ছি ভাইয়া, দাঁড়া একটু। ওকে ঠিক আছে, চলো কীভাবে ভর্তি হবে এখনই বলে দিচ্ছি আর কি, একটু দাঁড়াও। এই যে কীভাবে ভর্তি হবা, দেয়ার ইউ গো। সো কে জানি জানতে চাচ্ছিল, মাহাদি ফাহিম, এই যে। সো তোমার ফেজ 1-এর জন্য তোমার কোর্স ফি নর্মালি হচ্ছে 1900 টাকা, সেটা তোমাদেরকে আর্লি বার্ড অফারে দেওয়া হয়েছে, এই যে দেখো 1400 টাকা। আমি এটাই বলতেছিলাম যে 1900 লেখা দেখে ভয় পেও না, 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যদি আগে আগে ভর্তি হয়ে যাবে, এবং এই আর্লি বার্ড অফারটা চালু থাকবে 30শে মে পর্যন্ত। 30 তারিখের পরে এসে কেউ রিকোয়েস্ট করো না। আর 30শে মের মধ্যে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটারই। সো তুমি যাচাই করেই ক্লাসে ঢুকতে পারবা আর কি, মানে কোর্সটা এনরোল করতে পারবা। আর তোমরা চাইলে 26 ব্যাচের যারা আমাদের ক্লাস করছে, কারণ ওদেরকে দিয়ে আমাদের মেইনলি পথ চলা শুরু হয়েছিল মানে মনন একাডেমিতে, সো ওদের কাছে একটু রিভিউ নিয়ে নিতে পারো যে আমরা ক্লাস কেমন নেই বা তোমার কন্টেন্ট স্যাটিসফ্যাক্টরি কিনা। আচ্ছা, আর যদি এইচএসসি ফুল প্যাক তুমি একবার নিয়ে ফেলতে চাও, যেটা আমি রিকমেন্ড করব, তাহলে তোমার রেগুলার ফি হচ্ছে 9000 টাকা, বাট এখন আর্লি বার্ড ডিসকাউন্টে তোমাকে মাত্র 7000 টাকায় দিয়ে দেওয়া হচ্ছে। যদি কেউ চাও শুধুমাত্র ফার্স্ট ইয়ারও আলাদা করে নিতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের পেজে নক করলেই হবে। আর ভর্তির জন্য তুমি যে টাকা পাঠাবা, টাকাটা পাঠানোর জন্য এই নাম্বারটা ব্যবহার করবা, 1971 69 52, ঠিক আছে? এবং টাকা পাঠানোর পরে তোমার যে মোবাইলে, নিজের মোবাইল থেকে যদি পাঠাও তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পাঠাবা। আর যদি তুমি দোকান থেকে পাঠাও তাহলে অন্তত দোকানের নাম্বারটা নিয়ে এসো যে এই নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে। অনেকে এসে বলে যে দেখেন তো বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে টাকা পাঠাইছি, ওই যে রহিম সাসার দোকান থেকে। এই কাজটা করো না বাবা প্লিজ, বিকজ অনেকে টাকা পাঠায়, আমরা তো জানি না কে কোন ব্যাচের আর কি। ওকে, সো এইখানে আরও একটু ডিটেল দেওয়া আছে মনে হয় যে কী হবে কী হবে না, এই পোস্টারটা তোমরা আজকে রাতেই পেজে পেয়ে যাবা। সো বন্ধুদের সাথে আলোচনা করতে পারো, আমরা এই যে 3টা অংশ পড়বো আর কি। আর আমি আবারও বলছি যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার মানে কিন্তু ভাই ফিজিক্সের 2টা চ্যাপ্টারের ইকুইভ্যালেন্ট মোর অর লেস। সো সেখানে আমরা 2টা চ্যাপ্টার যে বইয়ের পড়তেছি, এটার মানে ভাই 4টা অধ্যায় পড়া ওইখানকার। সো ডোন্ট মানে কি বলে, ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ সেইং দ্য ফ্যাক্ট যে আমরা মাত্র 2টা চ্যাপ্টার পড়াচ্ছি তার জন্য এত টাকা নিচ্ছি, নট লাইক দ্যাট। আচ্ছা, আর একটা ব্যাপার, এই ফাউন্ডেশনের ব্যাপারটা অনেকে বুঝতেছে না যে এটা আসলে কি, এটা তো বইয়ের কোনো জিনিস না বাবা। এতটুকু তো কমন সেন্স তোমাদের হইছে না, যে ধরো তুমি একটা বাড়ি করবা, তো বাড়ি করার সময় তুমি তোমার মিস্ত্রিদের ইঞ্জিনিয়ারদেরকে কি এসেই প্রথম দিন থেকে বলবা যে তুমি 1 সপ্তাহ ধরে কাজ করতেছো, কই আমার তো একটা ফ্লোরও ওঠে নাই? এটা নিয়ম না তো। প্রথমে তোমাকে বিলো দ্য গ্রাউন্ড, আমরা যেটাকে বলি গ্রাউন্ড প্রিপারেশন, এইটা করতে হবে। মানে ধরো তোমার একটা বিমান এসে ল্যান্ড করবে, তো ল্যান্ডটা করবে কোথায়? সে রানওয়েটা মানে তৈরি করবা না তুমি, সেই রানওয়ে প্রিপারেশনটা হচ্ছে আমাদের এইচএসসি ফাউন্ডেশন, ঠিক আছে? ওকে, সো এরপরে আমাদের কাছে পড়লে তুমি আরও যে জিনিসটা পাবা সেই জিনিসটা হচ্ছে, এখানে হয়তো বা ছবিগুলো তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ না বিকজ অফ লাইটিং, বাট জিনিসগুলোর কালার খুবই সুন্দর। আমার কাছে কিছু আছে আর কি, কালার সুন্দর হচ্ছে বড় ব্যাপার, হচ্ছে ভিতরের কন্টেন্ট অনেক সুন্দর আর কি। দিস বুকস যেগুলোকে আমরা বলি পাওয়ার বুক, এবং এই পাওয়ার বুকগুলো স্পেসিফিক বিভিন্ন, যেমন ধরো এটা অল্প কয়েকটা পেজের, 4-5টা পেজের, এটা হচ্ছে 8 পেজের মনে হয়, এটা মনে হয় আর একটু বেশি আর কি। আর এটা একটু মোটা, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের। সো এই জিনিসগুলো তোমরা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারেরই পাবা। আগে আমাদের এই জিনিসগুলো শুধুমাত্র বাংলায় ছিল। আমাদের একটা স্টুডেন্ট বেইলি রোড ব্রাঞ্চে ছিল, ওর নাম হচ্ছে নির্ভানা হক, ও এখন কানাডাতে পড়ছে ইঞ্জিনিয়ারিং। সো ও আমাদের অন্যতম পছন্দের স্টুডেন্ট ছিল ইংলিশ ভার্সনের। ও এবং মধুরা নামে আর একটা মেয়ে ছিল, ওদের জন্য মূলত, এরকম আরও কয়েকজন ইংলিশ ভার্সনে ছিল, বাংলা ভার্সনের সাথেই পড়তো, ওদের জন্য মূলত আমরা এইগুলো হচ্ছে ট্রান্সলেট করা শুরু করছিলাম, মানে ইংলিশ ভার্সনের নেওয়া।
পুরোপুরি শেষ হয়েছিল না কাজ, এবং যেগুলো হয়েছিল সেগুলোর চেয়ে এখন আমার যেহেতু বই বের করতেছি, সো আরও অনেক বেশি ডেভেলপড জিনিস তৈরি হয়েছে আর কি পাওয়ার বুক। সো ওইগুলোই তোমরা ট্রান্সলেটেড পাবা ইনশাল্লাহ, ওইগুলোর কাজ চলতেছে অলরেডি। সো চ্যাপ্টার ওয়াইজ তোমরা এই যে হেল্পিং কী বলে হ্যান্ডবুকগুলো পেয়ে যাবে, এবং বাংলা ভার্সনের বইয়ে যে পরিমাণে ভুল, তার মধ্যে তো ইংলিশ ভার্সনের বইতে আরও মারাত্মক ভুল। ইনফ্যাক্ট ইংলিশ ভার্সনের বই যখন আমি দেখি, তোমাদের বইগুলোতে বিজ্ঞানীদের নামের বানান পর্যন্ত ভুল থাকে। আমার এইটা দেখা যে এত কষ্টটা লাগে যে কিভাবে সম্ভব একজন সায়েন্টিস্টের নাম, মানে কম্পিউটারে যখন টাইপ করলে তো কম্পিউটার ভুল হইলে নামের নিচে রেড মার্ক দিয়ে দেখায় যে নামটা ভুল হয়েছে, তারপরেও এইসব ভুল কিভাবে থেকে যায় খোদা তাআলা মালুম, কি আর বলবো। যাই হোক, সো তোমাদের যারা কলেজে ভর্তির জন্য মানে প্রিপারেশন নিতে চাও, তোমরা অনেকে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হচ্ছ, আমি তোমাদেরকে পরামর্শ দিব এই কাজটার কোনো দরকার নাই। ট্রাস্ট মি, এই কাজটার কোনো দরকার নাই। তুমি যে কাজটা করো, আমাদের SSC 25 এন্ড গেমের যে ক্লাসগুলো আমাদের ইউটিউবে দেওয়া আছে ফ্রি, সেই ক্লাসগুলো দেখো, তাহলে তোমার বইয়ের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং নটরডেম ভর্তি পরীক্ষার জন্য ভাই বিশ্বাস করো, নটরডেম বা হলি ক্রস যেটাই বলো, সেন্ট জোসেফ, যত জায়গায় এরকম ভর্তি পরীক্ষা হয়, কোথাওকার জন্য হায়ার লেভেলের কোনো জিনিস লাগে না। তোমার বইয়ের ভিতরকারই সুন্দর সুন্দর প্রশ্ন আছে, অনেক মৌলিক বেসিক কোয়েশ্চেন, এইখান থেকেই প্রশ্নগুলো হয়। আমার কথা বিশ্বাস না হলে যারা এখন নটরডেম কলেজে পড়ে বা সেন্ট জোসেফে পড়ে বা হলিক্রসে যেসব আপুরা পড়ে, তাদের কারোর সাথে একটু কথা বলে দেখো, একজনও বলবে না যে তোমার একটা কোচিংয়ে ভর্তি হওয়া দরকার। নো। আর কোচিংগুলো যে করে এই সময় তোমার সাথে, ওই যে বললাম না শঙ্করায়ণ শিখায়, ভাই নামটা লিখে রাখো শঙ্করায়ণ, দেখবা তুমি যে কোচিংয়ে যাবা এটা তোমার শিখাবে। এটা শিখায় কী লাভ হবে জানো? ভাইয়া একটু ভাব মারতে পারবে, আমি কিন্তু অনেক হাই লেভেলের জিনিস জানি। এটা আমার জানি না, লাভ কী হলো? এমনি ভাব মারলাম আর কি। দেখছো, এগুলো কিন্তু তুমি পারো না, আমি জানি। আরে ভাই, এটা আমার কোনো কাজে লাগবে না, লিটারালি কাজে লাগবে না। এটা কাজে লাগবে যখন তখন শিখায়েন। এখন আমার এটা শিখানোর ফলে আমার কোনো নলেজ বাড়তেছে না, কিচ্ছু হচ্ছে না। রাদার জিনিসটা তুমি একটা স্টুপিড মার্কা আইডিয়া শিখতেছো এখন। তুমি একটা 2 বছর বয়সী বাচ্চাকে মোটরসাইকেল কেমনে কাজ করে এটা শিখায় কী লাভটা হয়েছে? ও এখন ইঞ্জিনিয়ার হবে? হবে না। বরং ও যখন হবে সেই সময় যদি তুমি এটা মনে রাখাইতে না পারো, তাইলে তো ক্ষতি। ওর এতদিন এই নলেজটা ধরেও রাখতে পারবে না, হুদাই তোমার সামনে ভাব নিল। বরং ক্লাস 2 এর একটা বাচ্চা যদি হয়ে থাকে, তাকে তুমি শিখাও লসাগু জিনিসটা আসলে কি, সরল অঙ্ক কীভাবে সিম্পলিফাই করা যায় আরও ভালো করে। হ্যাঁ, তাকে তুমি এই জিনিসগুলো শিখাও, মানে এলসিএমের কথা বলছি আর কি, লসাগু মানে বুঝছো তো। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আর তোমাদের ক্লাস শুরু হচ্ছে কবে? আজকে আর ভগর করছি না, অনেক ভগর করেছি। ক্লাস শুরু হলো 20 তারিখে ইনশাআল্লাহ। সময়টা আমরা পেজে জানিয়ে দিব। তোমরা যারা চাও এর মধ্যে ভর্তি হয়ে ফেলো। যারা ভর্তি হয়ে যাবা তারা আমাদের সাথে জুমে বা গুগল মিটে আমাদের সাথে সরাসরি কথা বলে ক্লাস করতে পারবা। আর যদি তুমি চাও যে না ভাই আমি কয়েকটা ট্রায়াল ক্লাস করে দেখি, নো প্রবলেম। আমরা ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দিব, প্রথম কয়েকটা ক্লাস তুমি ওখানে দেখেই সিদ্ধান্ত নিতে পারো হোয়াট ইজ দ্য লেভেল অফ পারফরমেন্স, সো দ্যাট তুমি সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারো। আর আশা করি মজা হবে আর কি। সো এবার তোমাদের প্রশ্ন দেখার পালা। আর কারো কোনো কিছু জানার আছে কিনা আমি একটু দেখে নেই। আচ্ছা, মুহিত বলতেছে অলরেডি এনরোল করে ফেলেছি ভাইয়া বাংলা ভার্সন, রাইট? হ্যাঁ মুহিত, তোমার আব্বুর সাথে মনে হয় আমার কথা হয়েছিল আর কি। পাবনাতে থাকো সম্ভবত, নাকি খুলনা থেকে জানি, ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, সাউদা আজকে ভর্তি হইল, রাইট। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। আর আবারও স্মরণ করে দিচ্ছি ভাই, 9-10-এর মতো কিন্তু ইন্টারমিডিয়েটের জার্নিটা না। এটা যারা ভেবে থাকো তারা মহা বড় ভুল করবে। একটু ভাবো ইন্টারমিডিয়েট জায়গাটা কেমন। জাস্ট উইদিন 1.5 ইয়ার্স, মানে রাইট আফটার 1.5 ইয়ার্স আর 2 ইয়ার্স ম্যাক্স, তোমাকে মানুষ নামের সামনে ডাক্তার লাগাবে, ইঞ্জিনিয়ার লাগাবে, মানে এই লাগানোর ব্যবস্থা হয়ে যাবে। লাগাবে না মানে লাগানোর রাস্তায় তুমি ঢুকে যাবা, যে তোমার লাইফের ট্র্যাক তুমি ডিসিশন নিয়ে ফেলছো। তার মানে বোঝো যে ইন্টারমিডিয়েটে তোমার পড়াশোনাটা কত গভীরে যাবে। হ্যাঁ, সো এটাকে একটু কি বলে সিরিয়াসলি নিবা আর কি। যদি সিরিয়াসলি না নাও তাহলে কিন্তু ভাই জীবন বড় বিপদ আছে আর কি। হ্যাঁ, এইখানে তোমার অনেকেই মনে করে যে তোমাদের আর একটা সবক দেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের ইংলিশ স্যার তাসিন কাদির স্যার বলছিল, সেটা হচ্ছে যে মানে কলেজের প্রথম ওরিয়েন্টেশনের দিন, এই তোরা কেউ আর্টস কমার্সের কারোর সাথে কথা বলবি না। স্যার কি বলেন? হ্যাঁ, আর্টস কমার্সের কারোর সাথে ফ্রেন্ডশিপ রাখবি না, ওদের সাথে খেলতে যাবি না, কোনো কথা নেই। আমরা তো কষ্ট পেলাম, কী রে ভাই, আমাদের অনেক বন্ধু তো আছে এসএসসি পর্যন্ত একসাথে পড়ছি, পরে হয়তো বা আর্টসে বা কমার্সে চলে গেছে, ওদের সাথে এখন কেন কথা বলবো না? পরে স্যার বুঝায় বলছিলেন, দেখ ওরা তো আমারও ছাত্র, ওদেরকে তো আমি কি বলে ওটাকে মানে ছোট করতেছি না, বাট রিয়ালিটি ইজ
নর্মালি আর্টসের স্টুডেন্টরা, আমিও কিন্তু কাউকে ছোটো করতেছি না, কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওদের যেহেতু মুখস্থ বেশি, হ্যাঁ, সো ওরা অধিকাংশই বা অনেকেই যে কাজটা করে ফার্স্ট ইয়ারে নর্মালি পড়ে না, ঘুরে ঘুরে বেড়ায়, হালকা পাতলা পড়ে, খুব কঠিন কোনো সাবজেক্ট অর্থনীতি বা এই টাইপের যেগুলো আছে একটু পড়ে। আর সেকেন্ড ইয়ারে উঠে করে কি, ওই যে বলে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, সেকেন্ড ইয়ার ফোর্থ গিয়ার, মানে এই কথাটা আমাদের সময় প্রচলিত ছিল যে ফার্স্ট ইয়ার একেবারে ড্যাম কেয়ার, উই ডোন্ট কেয়ার, মানে খুব চিল থাকে। সেকেন্ড ইয়ারে উঠে একেবারে ফোর্থ গিয়ার মাইরে একবারে সে পিক আপ ওঠানোর চেষ্টা করে। এই কাজটা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে করো, একদম চূড়ান্ত ধ্বংস যেটাকে বলে, মানে আটার ডিস্ট্রাকশন, হ্যাঁ, একেবারে মানে শেষ হয়ে যাবো ভাই, এই কাজ করাই যাবে না, খবরদার। সো এই জন্য ইন্টারমিডিয়েটটাকে ভাই মানে ভয়ঙ্কর সিরিয়াসলি নিতে হবে। 9-10 তোমার বইয়ের সাইজ আর ইন্টারের বইয়ের সাইজ চিন্তা করলেই তো হয়। তুমি যদি জাস্ট রিডিং পড়তে চাও, আমার কিচ্ছু বোঝা লাগবে না, আমি জাস্ট শুধু উচ্চারণ করে করে পড়ে যাব, তাই দেখবা তোমার 2 মাস লাগবে বই শেষ করতে, জাস্ট রিডিং পড়ে যাব। তাইলে বোঝো, এই বস্তু বুঝে যখন প্রশ্ন পেঁচায় গুচায় আসে ওইটা সলভ করতে পারা, ভাই রে ভাই অন্য জিনিস। আবার এখন একটা অনেক মানে অন্য কালচার তৈরি হয়েছে, কি জানি বলো এটাকে, ওয়ান শট, ধ্বংস হওয়ার শেষ চূড়ান্ত পর্যায়ে আর কি, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, শাহরিয়ার বলছে আমি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এনরোল করে ফেলছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। বর্ণা বলতেছে শুধু মজা না, খেলাও হবে। এই ভালো কথা বলছিস, ভালো কথা বলছিস তো। বর্ণার কথা দেখে মনে পড়লো রে, তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাইতে চাই। লেটস সি ভিডিওটা আসছে কিনা। হ্যাঁ, আমি একটু চেক করি, দাঁড়াও। ওকে, তারপর অডিওটা শুনতে পারবেন আমি জানি না, হ্যাঁ, একটু ট্রাই করি, আমি ভিডিওটা আপলোড করি, সমস্যা নেই। আল্লাহ, কি টেকনোলজি, আল্লাহ জানো প্লে হয়, ভিএলসি ভিডিও প্লেয়ার, এই নো, এই ভিডিওটা চলতেছে, আমি জানি না। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। এসএসসি শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার পর যখন আমি এইচএসসি রসায়ন বই খুলি, তখন এর ভাস্ট সিলেবাস দেখে আমি প্রথমে ধারণা পেয়েছি। ফাউন্ডেশন কোর্সে এনরোলমেন্টের পর আমি রসায়নের বেসিক চিন্তা নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, যার ফলে কোনো কিছু জানতে পারলে কিছু রিসার্চ ঘাটাঘাটি করে আমি সহজেই কোনো নতুন একটি টপিক আয়ত্ত করতে পারি। বিক্রিয়াগুলো এখন অনেক মজার, কারণ আগে সময়টা খুব ভালো পেতাম, এখন যেটা অনেক সহজ হয়ে গেছে। এখন যৌগের নাম গেস করার একটি মজার খেলা হয়ে দাঁড়িয়েছে। থায়োল, অ্যাসিনামকর্ণ, এইট আয়ন, আইট আয়ন এগুলো চিহ্নিত করতে পারলে সহজেই একটি যৌগের নাম খুঁজে পাওয়া যায়। ইক অ্যাসিড থেকে যে এইট আয়ন এবং পাস অ্যাসিড থেকে যে আইট আয়ন আসে, এটা যদি 9-এ জানতাম তাহলে এত হাজার হাজার যৌগের বিক্রিয়া দেখে তো ভয় পেতে হতো। ফাউন্ডেশন কোর্সের জন্যই আজ কোনো টপিক বই পড়লে আমি বুঝতে পারছি, এবং এটা অনেক সহজ এবং অনেক আনন্দের হয়েছে। এর কারণে আজ কেমিস্ট্রি আমার খুব পছন্দের সাবজেক্ট, এবং থ্যাঙ্কস টু ফাউন্ডেশন কোর্স অ্যান্ড থ্যাঙ্কস টু দিস আওয়ার্স। ওকে, সো আমি জানি না তোমরা শুনতে পারছো কি না, আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাদের এটা সাউন্ড কেন যে জোরে বাজলো না আমি জানি না, সাউন্ড তো ঠিকই ছিল দেখলাম। আচ্ছা, ওকে কি চিনছো? ও হচ্ছে তোমার স্নেহা। ও হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল, এবং ও যখন ফাউন্ডেশন কোর্সটা করছিল, ভিডিওটা করা হয়েছিল হচ্ছে ওদের ফার্স্ট ইয়ারের শেষের দিকে। হ্যাঁ, তখন কয়েকটা জায়গাতে কেমিক্যাল চেঞ্জেস কয়েকটা চ্যাপ্টার যখন পড়া হয়েছিল, তখন ও বুঝতেছিল, মানে ওদের ক্লাসে খুব মানে রোল উঠতো যে আরে ভাই অস্থির জিনিসপত্র লাগতেছে। তার কারণটা হচ্ছে ফাউন্ডেশনের কোর্সে নেওয়া ওই 6 থেকে 8টা ক্লাসে ওইখানে অদ্ভুত সব জিনিসপত্র শিখে আসা হয়েছিল, যেটা ওদের বইতে ছিল না। তো ওই জিনিসগুলো জানার কারণে ওদের কাছে এই জিনিসগুলো অনেক সহজ লাগতেছিল, মজা লাগতেছিল, প্রতিদিন বুঝতে পারতেছিল যে ওরা ওদের বন্ধুদের চেয়ে কত বেশি আগায় গেছে, জাস্ট বিকজ অফ দোজ 6 to 8 ক্লাসেস। সো দ্যাটস ওয়াই ওদেরকে নিয়ে পরে একটা ভিডিও করছিলাম, আমাদের ম্যানেজার কুদ্দুস ভাই ভিডিওটা বানাইছিল, সাউন্ড ঠিক মতো রেকর্ড হয় নাই, সেটাই আর কি। তো ওইটারই একটা অংশ। এবং স্নেহা কিন্তু আমাদের এইবার বুয়েটে চান্স পাওয়া, এইচএসসি 24 ব্যাচের 24তম হওয়া, বুয়েটে 24তম হওয়া স্নেহা আমাদের রংপুর ক্যাম্পাসে ছিল। আমি সেই প্রতি সপ্তাহে বিমানে করে উড়ে উড়ে যেয়ে ক্লাস নিয়ে আসতাম, কি অদ্ভুত লাগতো সেই সব সময়। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সেটার ফলাফলতেই যে পাচ্ছি, আমাদের বাচ্চা কাচ্চা কত ভালো করছে আর কি। আরও অনেক স্টুডেন্ট আছে। সো ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই থাকুক। তোমাদের যেহেতু আর কারো কোনো তেমন প্রশ্ন নেই, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। আর মাহির বলতেছে সায়েন্সের ভর অনেক। এই বেটা, তুই তো অফলাইনের লোক, তুই এখানে এসে কমেন্ট করতেছিস কেন?
তোদের অফলাইনের ক্লাস আচ্ছা, যারা অফলাইনে ক্লাস করতে চাও তাদের জন্য মিরপুর এবং মতিঝিলে কেমিস্ট্রি ক্লাস আমি নিব। সো মতিঝিলেরটা আগামী মাসে শুরু হবে ইনশাল্লাহ, আর মিরপুরেরটা হচ্ছে এই মাসেই 23 তারিখে ক্লাস। সো বিকাল 3টায় যদি কেউ চাও, 23 তারিখ বিকাল 3টা মানে শুক্রবার পরে চলে আসো। আর আমাদের পেজের যে নাম্বারটা আছে ওইখানে ফোন দিলেও পাওয়া যাবে, এই আর কি। আচ্ছা, সাউন্ড মনে হয় একেবারেই শোনা যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে। হুজাইফা একটা বিশাল বড় কমেন্ট করছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো জেনে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকুক। 8টা 2 বাজে, প্রায় 45 মিনিট ভগর করলাম। তোমাদের যেসব বন্ধুরা আগ্রহী আছে বা যদি কারো হেল্প লাগে তাদেরকে হেল্প করো। আর ভাই বিশ্বাস করো, জানো না যে তোমরা কত বিপদের জার্নিতে ঢুকতেছো ইন্টারমিডিয়েট। সো এই সময়ে তুমি যদি একটু পরোপকারী মন মানসিকতা না হও, অর্থাৎ আরেকজনকে হেল্প করলে তোমাকে সরাসরি আল্লাহ হেল্প করবেন। তোমার যে বন্ধুকে তুমি বিপদে দেখতেছো, যে ও হয়তো বা আগে ভালো ছাত্র ছিল বা পারতেছে না এখন, বা কী করবে বুঝতেছে না, তাকে তোমরা ভালো পথ দেখাও। বলতেছি না যে আমাদের পথ দেখাও, নট লাইক দ্যাট। তোমার কাছে যেটা ভালো লাগে, যে এই ভাইয়ার কাছে বা ওই স্যারের কাছে পড়ে আমার ভালো লাগছে বা এই কোচিংয়ে পড়ে আমার ভালো লাগছে, তাকে ওই রাস্তাটা দেখাও, সো দ্যাট তুমি সরাসরি যেন আল্লাহর হেল্পটা পাও বা স্রষ্টার হেল্প পাও আর কি। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে 20 তারিখে ইনশাল্লাহ। আর আরও কিছু জানা থাকলে আমাদের পেজে নক করো। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।